বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের ব্যাখ্যা ভারতের, সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই হয়, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ কোরিয়ার সিওলে ভারতীয় প্রতিনিধি দল। As Newton's third law says, every action has an equal and opposite reaction. Now, breeding a snake back in your backyard and expecting that snake to only bite your neighbor is the last mistake we should do, or last thing we should think of. Because once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. If you're breeding a monster to become a monster, the day the monster is unleashed, it will pounce on and attack on everyone. It gets an opportunity to attack. ভারতে বারবার হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে মদত দেওয়া মানে সন্ত্রাসকে মদত দেওয়া, অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কোরিয়ার সিওলে ভারতীয় প্রতিনিধি দল। 2nd of April Pahalgam terror attack is no more a matter of India's national security. It has turned out to be a global imperative now. And time and again, we have been saying this, how Pakistan has been harboring, shielding and sheltering terrorists in their own land. Support to Pakistan is a support to terror organization. Anyone supporting any act of Pakistan is supporting a terror organization. ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর, আমাদের বোনেদের সিঁদুর মেটালে তাকে মিটিয়ে দেওয়া নিশ্চিত। মোদির মোকাবিলা করা কতটা মুশকিল সন্ত্রাসবাদীরা স্বপ্নেও বুঝতে পারেনি। গুজরাতের দাহদে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। जम्मू कश्मीर के पहलगाम में आतंकवादियों ने जो कुछ किया, क्या भारत चुप बैठ सकता है? क्या मोदी चुप बैठ सकता है? जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा तो उसका भी मिटना तय हो जाता है। 22 এপ্রিলের হত্যার জবাব 22 মিনিটে দেওয়া হয়েছে, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। आज भी वो तस्वीरें देखते हैं तो खून खोल जाता है। मोदी ने अपनी तीनों सेनाओं को खुली छूट दी। सीमा पार चल रहे आतंक के 9 सबसे बड़े आतंकी ठिकाने, उनको ढूंढ निकाला, अता पता पक्का कर लिया और 22 तारीख को उन्होंने जो खेल खेला था, 6 तारीख रात को 22 मिनट में हमने उनको मिट्टी में मिला दिया। দেশকে রক্ষা করার কাজ যার, তিনিই করছেন প্রতারণা। এবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার সিআরপিএফ কর্মী। দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই সিআরপিএফ কর্মীকে। 2023 সাল থেকে পাক ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে যোগ ধৃত সিআরপিএফ কর্মী মতিরাম জাটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। পাকিস্তানকে তথ্য সরবরাহের বিনিময়ে মিলেছে টাকা। গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দেশ জুড়ে পাক গুপ্তচরদের বিরুদ্ধে চলছে অভিযান এবং সেই অভিযানে এবার এনআইএর হাতে ধরা পড়ল একজন সিআরপিএফ এর কর্মী। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মতিরাম জাট। যেটা অভিযোগ যে এই মতিরাম জাট 2023 সাল থেকে পাক ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছিল, এমনকি বিভিন্ন সংবেদনশীল তথ্য এই পিআইওসদের কাছে পৌঁছে দিয়েছে এই মতিরাম এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পেয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করার পর হেফাজতে নিয়েছেন এনআইএ তদন্তকারী অফিসাররা এবং এখন তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে নির্দিষ্টভাবে, যেহেতু তিনি সিআরপিএফ এর কর্মী, অনেক সংবেদনশীল তথ্য তিনি জানতেন, এরকম কোন কোন তথ্য তিনি পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছেন। ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা।
বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন, ক্লাসরুম ছেড়ে পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে পড়ে থাকা, হাইকোর্টের নির্দেশে জায়গা বদলের তোড়জোড়, ধর্নার জায়গা বদল, এবার সেন্ট্রাল পার্কে ধর্না। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের সমস্ত আন্দোলনকারীকে বিকল্প জায়গার ব্যবস্থা করে দিতে হবে বিধাননগর কমিশনারেটকে। শুক্রবার একেবারে শেষ পর্যায়ে সেই নির্দেশ আসায় সেদিন আর কোনো কাজ শুরু করা যায়নি। কাজ মূলত হয় শনিবার এবং রবিবার। আজ সোমবার এই মুহূর্তে দেখা যাচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্কের সামনে সুইমিং পুল লাগোয়া এলাকা অর্থাৎ জলসম্পদ ভবনের ঠিক উল্টো দিকে এভাবেই তৈরি হয়ে গিয়েছে ছাউনি। এই ছাউনির নিচেই যোগ্য চাকরিহারাদের লাগাতার ধর্নার কথা। তবে এখনো পর্যন্ত তারা কেউই এই ধর্নাস্থলে আসেননি, কারণ তাদের বক্তব্য এখানে এখনো পর্যন্ত পরিকাঠামো সম্পূর্ণ নয়। ছাউনি তৈরি হয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত বায়ো টয়লেট, পানীয় জল এবং এই ছাউনির মধ্যে বিদ্যুতের কোনো সংযোগ দেওয়া হয়নি। এই সম্পূর্ণ কাজ শেষ হলে পরিকাঠামোগত সমস্ত অবস্থা খতিয়ে দেখার পরে নিজেদের মধ্যে একদফা আলোচনা করে এখানে ধর্নাস্থল পরিবর্তনের ব্যাপারে অফিসিয়ালি বা নিশ্চিত করে কিছু জানাবেন যোগ্য চাকরিহারারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। রাজ্যের শিক্ষা দপ্তর গড়িমসি করছে, অভিযোগ চাকরি আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। চাকরি ফেরতের দাবিতে ধর্ণা অবস্থান আন্দোলনকারীদের আজ 20তম দিনে ধর্ণা। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় বারবার বলা হয়েছিল সঠিক তথ্য দিতে, গড়িমসি করা হয়েছে। 3টে ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, পর্ষদ এবং এসএসসি, বারবার যে পরিসংখ্যান দিয়েছে তার মধ্যে মিল নেই। তাহলে সেইগুলো তারা মানতে পারছে না। যখন একটা পরীক্ষা নেওয়ার কথা বলে দিল, তার বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে যাওয়া যায়। সুপ্রিম কোর্টে এখন আইনি লড়াই অনেকটা বাকি। তাহলে এখন তারা এইগুলো মেনে নিয়ে হঠাৎ করে পরীক্ষা তোড়জোড় করছে, তাহলে আগে কেন মনে ছিল না? তাহলে কোথাও একটা গিয়ে পরীক্ষা নেওয়ারই ওদের একটা ইচ্ছা নয় তো? তাহলে সেই জায়গাটা আমরা যেতে দিতে চাই না। পরীক্ষা অবশ্যই হোক নতুনদের জন্য, কিন্তু যোগ্য যারা তাদের পুনর্বহালের ব্যবস্থা সরকারকে করতে হবে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে শিক্ষা দপ্তর, আন্দোলনকারীদের সঙ্গে বসার জন্য সময় দেয় আজ শিক্ষা দপ্তর। বিকাশ ভবনে আলোচনার ডাকে সাড়া দেন চাকরিহারারা। রাজ্য চাকরিহারাদের বৈঠকে জট কি কাটবে? শিক্ষা সচিব সময় দিয়েছেন, সেই মতো 6 সদস্যের প্রতিনিধি দল নিয়ে এই মুহূর্তে বিকাশ ভবনে বৈঠক করতে ঢুকল যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চ। তাদের পরিষ্কার বক্তব্য, তারা নতুন করে আর পরীক্ষায় বসবে না। এক্ষেত্রে নতুন যারা চাকরিতে যোগ দিতে ইচ্ছুক তাদের পরীক্ষা রাজ্য সরকার চাইলে নিতেই পারে, কিন্তু যারা ইতিমধ্যেই যোগ্যতার ভিত্তিতে যে স্যালারি পোর্টাল সেখানে নাম তুলতে পেরেছেন তাদের আলাদা করে নিজের যোগ্যতা প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক এই কথাটাই রাজ্য সরকারকে অর্থাৎ রাজ্যের শিক্ষা সচিবকে বলতে এই মুহূর্তে বিকাশ ভবনে ঢুকলেন তারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। চাকরি আন্দোলনের আজ এবার রাজধানীতে। দিল্লির উদ্দেশ্যে চাকরিহারাদের প্রতিনিধি দল, 2 সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ। সুপ্রিম কোর্টে ওএমআর এর মিরর ইমেজ কপি প্রকাশের দাবি জানানো হবে। অবিলম্বে যারা টেন্টেড তাদের টার্মিনেশনের দাবিতে পৃথক মামলা হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চান চাকরিহারারা। সোমবার সকালের বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল, এবং তারা কলকাতা বিমানবন্দরে যেমনটা জানান যে তারা আজকে দিল্লি পৌঁছাবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের কাছে তারা আর্জি জানাবেন যে যোগ্য যারা শিক্ষক রয়েছে তাদের ওএমআর এর যে মিরর ইমেজ কপি সেটা কিন্তু প্রকাশ করবে এবং তার পাশাপাশি প্রকাশ করার দাবি জানাবেন, এবং যারা অযোগ্য রয়েছে তাদেরকে টার্মিনেট করতে হবে সেই বিষয় নিয়েই কিন্তু তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এবং এর পাশাপাশি তারা যেমনটা জানান যে দিল্লিতে একাধিক সাংসদের সাথেও কিন্তু তারা কথা বলবেন বলে তারা জানিয়ে গেলেন। কলকাতা বিমানবন্দর থেকে সৌমেন ভট্টাচার্য, জি24 ঘন্টা। নতুন করে প্রাইমারি চাকরি বিক্রির অভিযোগ, 16 লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ। ঘুরপথে নাম জড়ালো মানিক ভট্টাচার্যের। এসএসসির চাকরি বাতিল হয়েছে, এখন প্রশ্নের মুখে প্রাইমারির 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হবে।
যার শুনানি কিন্তু ডিভিশন বেঞ্চে চলছে। এই অবস্থার মধ্যেই নতুন একটি অভিযোগ, সেটা হচ্ছে এই যে 16 লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরি বিক্রি হয়েছে। সেখানে ঘুরপথে নাম জড়িয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট তথা মানিক ভট্টাচার্যের। একজন ব্যক্তির কাছ থেকে সেই টাকা নেওয়া হয়েছিল, তার পরিবর্তে চাকরি দেওয়া হয়নি। এই মামলাতে পুলিশ প্রথম দফায় তদন্ত করতে রাজি হয়নি, এফআইআর দায়ের হয়নি। পরবর্তী ক্ষেত্রে যখন এফআইআর দায়ের হলো, তদন্তে অগ্রগতি কী সেই প্রশ্ন জিজ্ঞেস করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বললেন পুলিশকে যে ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে। মামলাকারী আরও বক্তব্য, তিনি দফায় দফা 16 লক্ষ টাকা দিয়েছেন। টাকাটা ফিরে পাওয়ার জন্য তিনি মিটিং ডেকেছিলেন ব্রোকারদের সঙ্গে। সেই মিটিংয়ে ছিল মাথাভাঙা এক গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, সমিতির সদস্যরা। তারাও জানেন যে টাকাটা তারা দিয়েছেন, কিন্তু এমতো অবস্থায় পুলিশি ইনভেস্টিগেশন কি সেই দিকেই তাকিয়ে কলকাতা হাইকোর্ট তারপরে সিদ্ধান্ত নেবে যে এই মামলা তদন্তভার অন্য কাউকে দেওয়া হবে কি হবে না। দেবাশিস চন্দ্রের সঙ্গে অর্ণবংশী নেগি, 24 ঘন্টা, কলকাতা। বারবার ইউনূস প্রশাসনের ভোট পিছনোর কৌশল। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সেনা, বিএনপি, জামাতের চাপ। ক্ষমতার লোভে নির্বাচনে অনীহা তদারকি সরকারের। পদত্যাগের জল্পনা ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা ইউনূসের। বাংলাদেশকে ডুবিয়ে এখন সংস্কার নিয়ে হেয়ালি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণার দাবি। ভোটের দাবিতে চাপ ক্রমশ বাড়াচ্ছে বিএনপি। দেশের সরকার জনগণের করুণার পাত্র নয় বলে সুর চড়িয়েছেন খালেদা জিয়ার দলের নেতা তারেক রহমান। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয়। ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা। পদ্মাপাড়ে ভোট প্রহসন, গদি বাঁচানোর চেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। ক্ষমতার গন্ধ পেয়ে ক্ষমতার জায়গা থেকে কোনোভাবেই সরতে চাইছেন না ডক্টর ইউনূস। 2007 সালেও তাকে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় যেহেতু মেয়াদকাল অত্যন্ত কম ছিল তাই তিনি খুব একটা রাজি হননি। কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্য। এনসিপি ছাড়া এই মুহূর্তে ডক্টর ইউনূসের পাশে কেউ নেই। তার সাজানো নাটকে তার সহযোগী নাহিদ ইসলাম এবং তার বাহিনী। বিএনপি অন্যদিকে একটা দাবিতে অনড়, অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। পাশে নেই অন্য কোনো রাজনৈতিক দলগুলোও। ডক্টর ইউনূস কোনো রকমভাবে নিজের ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। সেনাবাহিনী অন্যদিকে চাপ বাড়ছে 9 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সীমায় আরাকান আর্মির প্রবেশ নিয়েও নিরাপত্তার বিষয়টা। কিভাবে ডক্টর ইউনূস এই সমস্ত সমস্যার সমাধান করবেন তা কিন্তু অজানা। আর বাংলাদেশের আকাশে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। 1000 টাকার প্যাকেজে বাংলাদেশি থেকে ভারতীয়। বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখকে গ্রেপ্তারে নয়া তথ্য। মাত্র 15,000 টাকা এবং সেই 15,000 টাকার বিনিময়ে আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। এমনই তথ্য পেয়েছেন কালীঘাট থানার পুলিশ অফিসাররা। তার কারণ আজাদ শেখকে গ্রেপ্তারের পর গ্রেপ্তার করা হয় জাফর আলী শেখ এবং তদন্তকারী অফিসাররা জানতে পারেন এই জাফর আলী শেখের সঙ্গে তার 15,000 টাকার ডিল হয় এবং সেই ডিল মোতাবেক জাফর আলী শেখ তাকে তার বাড়িতে রাখার বন্দোবস্ত করে। জাফর আলী এই আজাদ শেখকে নিজের ভাই বলে পরিচয় দেয় এবং জাফর আলীর বাবা মা এই আজাদ শেখের, বাংলাদেশি নাগরিক আজাদ শেখের বাবা মা পরিচয় দেয় এবং তাদের পরিচয়পত্রের সূত্র ধরেই একে একে ড্রাইভিং লাইসেন্স থেকে আধার কার্ড এই সমস্ত নথি বানিয়ে ফেলেছিল এবং আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। এখন তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন এই ন্যাজাটের বাসিন্দা জাফর আলী শেখের মাধ্যমে আর কতজন বাংলাদেশি এইরকমই অল্প কয়েক হাজার টাকার বিনিময়ে ভারতীয় হয়ে উঠেছে বাংলাদেশি থেকে। ক্যামেরা পার্সন দেবাশিসের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। ধর্মতলায় এসটিএফ এর জালে রামকৃষ্ণ মাঝি কি আদতে বিজেপি নেতা? রামকৃষ্ণ মাঝি স্থানীয় বিজেপি নেতা বলে দাবি তৃণমূলের। রামকৃষ্ণ মাঝি বিজেপির যুব মোর্চার কার্যকরী বুথ সভাপতি। রামকৃষ্ণ মাঝিকে নিয়ে দাবি স্থানীয় কেতুগ্রাম তৃণমূল কংগ্রেসের। ঋণের টাকা জোগাড় করতে না পেরেই অস্ত্র পাচার।
রামকৃষ্ণ মাঝি নেতা নন, কর্মী হলেও হতে পারেন, দাবি বিজেপি। কৃষ্ণ মাঝি কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। এই অবস্থাতে ও বিজেপি পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।